সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে আলোর প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আপাতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও হবে 60 ডিগ্রি। নাম্বার 2, সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপছায়া না প্রতিফলন দেখা যায়। তো সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি দেখা যায়। 3 নম্বর থেকে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, সেটা হচ্ছে নাইক্রোম, ফিউজতার, টিন না ট্যাংস্টেন। সঠিক উত্তর হবে ট্যাংস্টেন। 4 নম্বর দেখে চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সমমেরুর পারস্পরিক আকর্ষণ, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। তো চুম্বকের ক্ষেত্রে সঠিক তথ্যটি হচ্ছে চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। এরপর দেখো 5 নম্বর দেখে লোহিত রক্তকণিকা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি না ভিটামিন ডি। তো লোহিত রক্তকণিকা সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে ভিটামিন B12। 6 নম্বর দাগে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, সমকোণী না সৎ। তো আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা হচ্ছে সমশীর্ষ হয়ে থাকে। 7 নম্বর দাগে টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে না তাপ শক্তি আলোক শক্তিতে। তো টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখো। বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। তো এগুলোর মধ্যে কোনটা জৈব জ্বালানি নয়? সেটা হচ্ছে জৈব গ্যাস, এটা জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি নয়। ঠিক আছে, এরপর দেখো 9 নম্বর দাগে অঙ্কুরোদ্গমের শর্ত নয় মৃত্তিকা, উষ্ণতা, আলো না বৃষ্টিপাত। তো এগুলোর মধ্যে অঙ্কুরোদ্গমের শর্ত যেটা নয় সেটা হবে আলো। এরপর 10 নম্বর দাগে আলো হলো পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, অস্থানিক মূল না কোনোটি নয়। তো আলো হচ্ছে পরিবর্তিত কাণ্ড। লাইকেনের রং বদলায় আকাশ মেঘলা থাকলে, বাতাস বেশি দূষিত হলে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে, বাতাস দূষণমুক্ত হলে। সঠিক উত্তর বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রং বদলায়। 2 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে। উত্তর লিখবে ভিটামিন সি এর অভাবে। নাম্বার 2, সম্পর্ক নির্ণয় করতে হবে এখানে। ঠিক আছে, পরাগধানী তার সঙ্গে পরাগ রেণু, তাহলে গর্ভাশয় এর সঙ্গে কি হবে? গর্ভাশয় এর সঙ্গে হবে ডিম্বক। নাম্বার 3, গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে। উত্তর লিখবে গাছের পাতা বাতাসে অক্সিজেন গ্যাস ছাড়ে। 4 নম্বর দেখে পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে কি বলে। তো পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে বলা হয় অস্থানিক মূল। 5 নম্বর দেখে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখুন। তো মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, আর অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এরপর হচ্ছে ফিউজ তার কি। উত্তর লিখবে ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি তার যা গৃহবর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। পরের প্রশ্ন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা। উত্তর লিখবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা। ওকে, এরপর কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। তো কয়লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। তো তোমাদের এখানে 5টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে বলা হয়েছে এবং 5টি প্রশ্ন দেওয়া থাকবে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো দেখো। এরপর বলা হচ্ছে কি গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে। উত্তর লিখবে গর্ভকেশর বলে। এরপর প্রচলিত শক্তি কাকে বলে। অ্যান্সার লিখবে দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, এদের বলা হয় প্রচলিত শক্তি। এরপর চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। উত্তর হবে চুম্বকের উদাসীন অঞ্চল হলো চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল, যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। নেক্সট হচ্ছে দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। তো দুটি অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি এবং বায়ু শক্তি, এগুলো। 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। নাম্বার 1, আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। তো আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। 2 নম্বর, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। এরপর দেখো পরের প্রশ্ন 2 নম্বর দেখে তড়িৎ চুম্বকের 4টি ব্যবহার লেখো। তো 1 নম্বর ব্যবহার হচ্ছে
স্পিকার, মাইক্রোফোন, কলিং বেল ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর, লোহা ও ইস্পাতের ভারী জিনিস ওঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 3 নম্বর, চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 4 নম্বর, মোটর, ডায়নামো প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 4 নম্বর দেখার প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বর করে প্রশ্নের মান, 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর। নাম্বার 1 চিত্র সহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তো এখানে দেখো একটি আদর্শ মূলের 4টি অংশ হয়ে থাকে, যথা মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, আর মূলরম অঞ্চল, আর হচ্ছে স্থায়ী অঞ্চল। তো এরকম করে চিত্র করে এঁকে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত্র অঞ্চল, তারপর এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, এটা মূলরম অঞ্চল, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। ওকে। 2 নম্বর, জবা ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র দাও। তো একটি জবা ফুলের এরকম চিত্র আঁকবে। ঠিক আছে, জবা ফুলের বিভিন্ন অংশ, তো এগুলোর নাম দেবে। এটা হচ্ছে পাপড়ি, এটাকে বলা হয় পরাগধানী, এটা হচ্ছে কি পুংদণ্ড, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে বৃত্তি। ওকে, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। ওকে। পরের প্রশ্ন নাম্বার 3, বীজ কয় প্রকার ও কী কী? তো বীজ 3 প্রকার, যেমন একবীজপত্রী, দ্বিবীজপত্রী, আর হচ্ছে বহুবীজপত্রী। একবীজপত্রী কাকে বলে? বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বলে, যেমন ধান, ভুট্টা ইত্যাদি এগুলো। আর দ্বিবীজপত্রী কাকে বলে না? বীজে 2টি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন মটর, ছোলা, কুমড়ো ইত্যাদি। নেক্সট হচ্ছে বহুবীজপত্রী, বীজে 2 এর বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বলে, যেমন হচ্ছে পাইন। 4 নম্বর দেখে, পৃথিবী একটি বিরাট চুম্বক, তুমি কিভাবে এটি প্রমাণ করবে? দেখো, পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, তার একটি চুম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই 1 নম্বর, চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। 2 নম্বর, পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে অনুসরণ করে উষ্ণ শীতের দিকে স্থানান্তরিত হয়। 3 নম্বর, মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, এদের অধিকাংশ হলো তড়িৎযুক্ত কণিকা। ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে 2টি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূচুম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হতো না। এরপর দেখো 5 নম্বর দেখে, অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? ওকে, উত্তর লিখবি, অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসদ্বিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় এবং অ্যাম্বুলেন্স গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স লেখাটি উল্টো করে লেখা থাকে। এরপর 6 নম্বর দেখে, চুম্বক আবেশ কাকে বলে? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? দেখো, একটি চৌম্বক পদার্থকে অন্য একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। মূল চুম্বক পদার্থটিকে সরিয়ে নিলে চৌম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা 4টি প্রশ্নের উত্তর লিখবে। কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখো, বলা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কি, উদাহরণ দাও। তো যে সমস্ত শক্তির উৎস পরিবেশে কম ক্ষতি করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি ও জোয়ার ভাটার শক্তি। এরপর পরাগ রেণু কোথায় থাকে? দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী কী ব্যবস্থা অবলম্বন করে? তো পরাগধানীতে পরাগ রেণু থাকে। আর সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে, এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পরেরটা দেখো, পরিবাহীর রোধ কাকে বলে? রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। পরিবাহীর রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর উপাদান। নেক্সট দেখো, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দলাংশ, বৃত্তি, গর্ভ, মুন্ড আর হচ্ছে পরাগধানী। ঠিক আছে, তো একটা আদর্শ ফুল যেমন একটি জবা ফুল, এরকম একটা চিত্র আঁকবে এবং এখানে বলা হচ্ছে কি দলমণ্ডল, দলাংশ, বৃত্তি, গর্ভ, মুন্ড আর পরাগধানী এগুলোকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, দলাংশ মানে হচ্ছে কি পাপড়ি বা দল, এগুলো হচ্ছে দলাংশ।
ঠিক আছে। তারপর পরাগধানী, ঠিক আছে, পুং, দণ্ড, পুষ্পাক্ষ, এগুলো তোমরা গর্ভাশয়, বৃত্তি, এগুলোকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। ঠিক আছে। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।